অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন বিলিয়ন ডলার, যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিওতে পুরো ইউটিউব ভরে আছে। তুমিও এরকম অনেক ভিডিও দেখেছো, তবে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আচ্ছা, যদি এমন হয় যে স্টিভ জবস তার 50 বছরের জীবনে যা যা শিখেছেন তা যদি আমি তোমাকে মাত্র কয়েক মিনিটে শিখিয়ে দেই, তাহলে বিষয়টা কেমন হবে? উত্তরে হয়তো বলবেন যে হ্যাঁ, ভালোই তো হয়। আসলে আজ ঠিক সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন। এতে তিনি তার জীবনের সবচেয়ে বড় লার্নিংকে মাত্র 15 মিনিটে বলেছিলেন, আর সেটা 3টি গল্পের মধ্য দিয়ে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে স্টিভ জবস এর সেই স্ট্যানফোর্ড কমিটমেন্ট স্পিচটা তুমি কি শুনেছিলে? কয়েকজন বাদে বেশিরভাগ মানুষই হয়তো বলবে যে না, আমি শুনিনি। আর এই না শোনার একটা বিশেষ কারণ হতে পারে সেই স্পিচটা ইংরেজিতে ছিল। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে হাইলি রেকমেন্ড করেছেন সবার জন্য। জীবনে একবার হলেও স্পিচটা প্রতিটা মানুষেরই শোনা উচিত। বাট শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা স্পিচটা, সেরা অনুপ্রেরণামূলক বক্তব্যটা তুমি শুনতে পারবে না, তা তো হতে পারে না। তাহলে আজ কথা সব স্টিভ জবস এর, আর আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় অনেক সহজ ভাষার ব্যবহার করে সেই বক্তব্যটি তোমাদের শোনাচ্ছি, যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ, সেই পৃথিবী বিখ্যাত ভাষণটা আমিও শুনেছিলাম। তার আগে কিছুক্ষণের জন্য বাইরের সব কৌতূহল ও চিন্তা থেকে নিজেকে মুক্ত করে নিন, কারণ আপনি আজ সেই স্পিচটি শুনতে চলেছেন যা আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা অনুরোধ রইল, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করিনি, আর আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই, এর থেকে বেশি কিছুই না। প্রথম গল্পটি হচ্ছে, জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দেই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে প্রায় বছর দেড় আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম? ঘটনা শুরু হয় আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন, কিন্তু জন্মের পর আমার বাবা মার মনে হলো তারা আসলে একটি মেয়ে সন্তান আশা করেছিলেন। গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন দিয়ে বললেন, অপ্রত্যাশিত ভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেননি। আমার দত্তক বাবা মা এমনকি হাই স্কুলেও পাস করেননি। এসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। কয়েক বছর পর আমার দত্তক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, এবং সেই কথা শুনে আমার মা আমাকে দত্তক দিতে রাজি হলেন। এভাবে আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ডের মতো ব্যয়বহুল একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। আমার মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পিছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবনটা তৈরি সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মায়ের সারা জীবনের জমানো টাকা লেখাপড়ার পিছনে ঢেলে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সবকিছু ঠিকঠাক চলে। সে সময়ের সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পর আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলিতে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনাই খুব রোমান্টিক ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমে মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম এবং তা দিয়ে আমি খাবার কিনে খেতাম। সপ্তাহে অত্যন্ত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌশল আর ইনটিউশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাজে মূল্যবান হিসেবে প্রমাণিত হয়েছে। তোমাদের একটা উদাহরণ দেই। রিড কলেজে সে সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাসে সব পোস্টার আর লেবেল আঁকা হতো হাতি করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা
কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি সেরিফ ও সেন্ট সেরিফ টাইপসে শিখলাম বিভিন্ন ফন্টের স্পেস, কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল। ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক বিজ্ঞানীর বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনের কাজে আসবে সেটা আমি কখনোই ভাবিনি, কিন্তু 10 বছর পর যখন প্রথম ম্যাকিংটস কম্পিউটার ডিজাইন করি তখন সেই জ্ঞানের আমার পুরোটাই কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে সেই ডিজাইনটাই আমরা ব্যবহার করি। এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তবে ম্যাক কম্পিউটারে নানা টাইপ ফেস আর অনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজই নকল করেছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারই এই ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয়ে না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলোর এমন যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু 10 বছর পরে পিছনে ফিরে তাকালে তার সবকিছুই পরিষ্কার বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলিকে একসাথেই বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পিছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনাগুলি ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে একটা কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে, তোমার নিছক ধারণা, ভাগ্য, জীবন, কর্ম, কিছু একটা যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনা একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে, আর এভাবেই তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম। জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর রোজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজেই অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় গ্যারেজের 2 জনের কোম্পানি থেকে অ্যাপেল 4000 কর্মীর $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30, তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিংটস বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমার চাকরিটা চলে যায়। কিভাবে একজন তার নিজের হাতে গড়া কোম্পানি থেকে চাকরি হারাতে পারে? অ্যাপেল যখন বেড়ে উঠেছে তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম। ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটি এগিয়ে নিবে। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তাভাবনা অমিল দেখা দিতে লাগলো। আমাদের প্রতিষ্ঠানে পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম। বেশ প্রকাশ্যে আউট হয়ে গেলাম। আমার তরুণের সব স্বপ্ন এক নিমেষেই হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আমার আগের প্রজন্মের দত্তকদাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড এবং বনেসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবলাম, কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় অনুভব করতে লাগলাম। সবকিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসতাম। অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তখন বিষয়টা বুঝতে পারিনি অ্যাপেল থেকে চাকরির যুদ্ধ হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুন করে শুরু করলাম। নিশ্চয় তাবিহীন নতুন জীবনের ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ের যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি, পিকচার নামে আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ একটি মেয়ের, যে পরে আমাকে বিয়ে করেছে। পিকচার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিকচার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা অ্যাপেলের ব্যবসার সফলের একেবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে গড়ে তুলি একটা সুখী পরিবার। আমি নিশ্চিত এগুলোর কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে না দেওয়া হতো। এটা ছিল আমার জন্য খুব তেতো স্বাদের একটা ওষুধ, কিন্তু আমার মনে হয় রোগীর সেটা দরকারও ছিল। কখনো কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত আমি এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমনভাবে তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও।
তোমার কাজ নিয়ে তুমি তখনই বেশি খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করতে পারবে আর তোমার জীবনের বড় একটা অংশ জুড়ে থাকবে। তোমার কাজ তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই তা জানিয়ে দিবে। এটা যে কোনো সম্পর্কের মতোই, যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমার ততই ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে। 17 বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম, তুমি যদি প্রতিটা দিন এভাবে শুরু করো যে আজকেই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবেই তোমার সেই ভাবনাটা সত্য হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আমি আজ করতে যাচ্ছি? পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্তে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কারণ সবকিছু, সকল আশা, প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা সবকিছু মৃত্যুর মুখে মলান হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি জানি কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সবকিছু হারিয়েই বসে আছো, তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7:30টায় আমার একটা স্ক্যান হয়, তাতে স্পষ্টভাবে আমার প্যানক্রিয়াসে একটা টিউমার দেখা যায়। আমি তখনও জানতাম না প্যানক্রিয়া জিনিস। বাকি ডাক্তাররা আমাকে বলে দিলে যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসাই নেই এবং আমি আর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সবকিছু গুছিয়ে ফেলতে বলল। সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা যা বলবে বলে ঠিক করছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হচ্ছে সবকিছু গোছগাছ করে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেদিন সারাটা দিন আমার ডায়াগনোসিস হলো সন্ধ্যায়। আমার একটা বায়োপসিস হলো। তারা আমার গলার ভিতর দিয়ে একটা এন্ডোস্কোপ নিয়ে দিল, সেটা আমার পেটের ভিতর দিয়ে ইন্ট্রোস্টানের ভিতর দিয়ে ব্যানিক সুই ঢুকিয়ে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তার এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল। কারণ যে ধরনের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপর সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া। আমি আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয়। মৃত্যুর আগে আমার কাছে শুধুই ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটাই নিশ্চিতভাবে কিছু কথা তাদের জানাতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চান তারাও সেখানে যাওয়ার জন্য মরতে চান না। কিন্তু তারপরেও মৃত্যু আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউই পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত। মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়। আর এই মুহূর্তে তোমরাই সেই নতুন। কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে। সেদিন খুব দূরে নয়। এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যর চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেই সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটা চালিও না। অন্যের মতামতের কোলাহলে নিজের মনের কথাগুলোকে চাপা দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও যেন নিজের মনের কথা মতো চলতে পারো। শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি আর কেউ জানে না। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল। ক্যাটালগ পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে পবিত্র গ্রন্থের মতো ছিল। সেটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামে একজন ভদ্রলোক, যিনি মেলন পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পবিত্র কাটি জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষ দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ
পাবলিশিং তখনও শুরু হয়নি। তাই পবিত্র কাটি, টাইপলেটার, কাঁচি, পোলারয়েড ক্যামেরা এসব দিয়েই তৈরি হয়েছিল। পবিত্র কাটি ছিল কাগজের মোড়ে বাঁধা গুগলের আদর্শগত বহুত ও চমৎকার ধরনের সমৃদ্ধ। পবিত্র কাটি গুগলের মতো ৩৫ বছর আগে প্রকাশিত হয়েছিল। স্টুয়ার্ট আর দলবল নিয়ে দালালার্স ক্যাটালগের অনেকগুলি সংখ্যা বের করেছিলেন। পবিত্র কাটি প্রকাশনার শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল ৭০ দশকের মাঝামাঝির সময়ের কথা। আমার তখন তোমাদের মতো বয়স। পবিত্র কাটির সমাপ্তির সংখ্যায় পিছনের মোড়কে ভোরের গ্রামের পাথরের একটা ছবি ছিল। তোমাদের মধ্যে যারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো। ছবিটার নিচে লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। বিদায়ের সময় এটাই ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থাকো, বোকা থেকো। আমি তোমাদের জন্য আজীবন এটাই প্রার্থনা করেছি। আর আজ গ্রাজুয়েশন শেষ, তোমাদের নতুন জীবন শুরুর মুহূর্তে আমি সেই প্রার্থনাই তোমাদের জন্য করছি। ক্ষুধার্ত থাকো, বোকা থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।